রাত তখন 1টা। যখন পুরো দেশ ঘুমিয়ে আচ্ছন্ন, ঠিক তখনই দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ঘটে গেল এক নজিরবিহীন নাটকীয় মোড়। মাত্র 48 ঘন্টা ব্যবধানে বিজেপি তথা এনডিএর একাধিক রাজ্য সরকারকে ব্যাকফুটে এসে সিদ্ধান্ত বদলাতে হলো। যে সরকার নিজেদের কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত, সেই সরকারই হঠাৎ করে রাতারাতি নিজেদের জারি করা আদেশ প্রত্যাহার করতে বাধ্য হলো। কিভাবে একটি ছাত্র যুব আন্দোলন মাত্র কয়েক ঘন্টার আলটিমেটামে শক্তিশালী একাধিক রাজ্য সরকারকে নত হতে বাধ্য করল? ঘটনার সূত্রপাত দিল্লির যন্তর মন্তর থেকে। সরকারের সাথে প্রাথমিক আলোচনার পর আন্দোলনকারীরা যন্ত্রমন্তর খালি করে দেয়, চারপাশ শান্ত হয়ে যায়। কিন্তু পর্দার পেছনে শুরু হয় অন্য খেলা। দিল্লির যন্তরমন্তর শান্ত হলেও দেশের অন্যান্য প্রান্তে, বিশেষ করে বিহার, অসম এবং পশ্চিমবঙ্গে যে ছাত্ররা এই বিক্ষোভে সামিল হয়েছিল, তাদের অনেককে গ্রেপ্তারের অভিযোগ ওঠে। আন্দোলনকারী ছাত্রদের খুঁজে বের করে ডিটেন করা হতে থাকে, একের পর এক এফআইআর দায়ের হতে থাকে। বিশেষ করে বিহারের পরিস্থিতি ছিল অন্যরকম। বলা হচ্ছে, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকাকালীন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে পুলিশি লাঠিচার্জের অনেক ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু এবার যা হলো তা বিহারের ইতিহাসে আগে কখনো ঘটেনি। অভিযোগ করা হচ্ছে, যেসব ছাত্র গণতান্ত্রিকভাবে আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের ছবি অপরাধীদের মতো পেপারে ছাপিয়ে দেওয়া হয়। নিচে হেল্পলাইন নম্বরও জারি করে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে লেখা হয়, এদের চিহ্নিত করুন এবং খবর দিন। কিন্তু সেখানে শেষ নয়। বিহারে ছাত্র গ্রেপ্তারের খবরের মাঝে সামনে আসে অন্য এক খবর। অভিযোগ ওঠে, আন্দোলন দমন করতে সিওয়ানে বিহার পুলিশের এক জওয়ান নাকি ছাত্রদের লক্ষ্য করে AK-47 থেকে গুলি চালিয়েছেন। যে জওয়ানের বিরুদ্ধে এই অভিযোগ, তার নাম অভিষেক প্যাটেল। এই খবরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে আইসা নেত্রী নেহা বোরা, যিনি নিজে আন্দোলনে টানা 22 থেকে 23 দিনের অনশন করেছিলেন, তিনি তড়িঘড়ি বিহারে পৌঁছান এবং বিহার পুলিশের হাতে স্মারকলিপি তুলে দিয়ে তীব্র প্রতিবাদ জানান। শুধু বিহার নয়, অসম এবং পশ্চিমবঙ্গ থেকেও আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পদক্ষেপের অভিযোগ সামনে আসতে থাকে। বিভিন্ন ছাত্র সংগঠন এবং আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে এসে বলতে শুরু করেন, বিভিন্ন রাজ্যে একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সময়ে আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক নেতা নেত্রী প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন এবং অবিলম্বে আটক ব্যক্তিদের বা ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। কিন্তু তারপরে শুরু হয় সেই অধ্যায়, যেটিকে অনেকে রাজনৈতিক বিশ্লেষক পুরো ঘটনার টার্নিং পয়েন্ট বলছেন। সন্ধ্যার দিকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক হয়। সেখানেই প্রথমবার স্পষ্ট ভাষায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর উদ্দেশ্যে একটি আলটিমেটাম দেওয়া হয়। দাবি করা হয়, পূর্ববর্তী আলোচনায় সরকার যে আশ্বাস দিয়েছিল তা যেন বাস্তবায়ন করা হয় এবং তা করতে হবে। দেশ জুড়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। ভবিষ্যতেও একই ঘটনায় নতুন মামলা দায়ের করা যাবে না। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রতিশ্রুতি লিখিতভাবে কার্যকর না হয়, তাহলে নতুন করে দেশব্যাপী আন্দোলন শুরু হবে। ককরোচ জনতা পার্টি সন্ধ্যায় এক জরুরি প্রেস কনফারেন্স করে, সেখানেই এই কথা জানায়। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা সোজা ভাষায় সরকারকে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দেন। আশুতোষ রাঙ্কা বলেন, আপনারা আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আন্দোলনকারী ছাত্রদের ওপর সারা দেশে যত এফআইআর করা হয়েছে সব প্রত্যাহার করা হবে। যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দেওয়া হবে এবং ভবিষ্যতে কোনো কেস করা হবে না। যদি আপনারা এই প্রতিশ্রুতি থেকে পিছু হটেন, তবে মনে রাখবেন আমরা আবার এক নতুন এবং আরও বড় আন্দোলনের জন্য প্রস্তুত। কালকের মধ্যে যদি লিখিত চুক্তি আমাদের হাতে না আসে এবং আটক ছাত্রদের মুক্তি দেওয়া না হয়, তবে ককরোচ জনতা পার্টি রাজপথে নামতে বাধ্য হবে। এই আলটিমেটাম দেওয়ার ঠিক 2.5 ঘন্টার মধ্যে খেলা ঘুরে যায়। রাতের দিকে খবর আসে, বিহার পুলিশ আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর তুলে নিয়েছে এবং আটক হওয়া সমস্ত ছাত্রকে সসম্মানে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে খবর আসে, অসম পুলিশও এই একই পথ অনুসরণ করছে। পরিস্থিতি এতটা বেগতিক হয়ে যায় যে বিহার পুলিশকে তড়িঘড়ি সরকারি বিবৃতি জারি করতে হয় বলে খবর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিষেক প্যাটেল নামের যে জওয়ানের বিরুদ্ধে AK-47 চালানোর অভিযোগ উঠেছে, তিনি আসলে একটি খুনের ঘটনার তদন্তে জেপি চকে DIU টিমের সাথে যাচ্ছিলেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিনি শূন্যে গুলি চালিয়েছিলেন। এতে কেউ আহত হয়নি। কমিশনার ও ডিআইজি যৌথ তদন্ত প্রতিবেদন পেশ করেন এবং তাৎক্ষণিকভাবে অভিষেককে বরখাস্ত করা হয়েছে বলে জানান।
কিন্তু শুধু সিজেপির চাপই নয়, কাল সকাল থেকেই সরকারের উপর চতুর্মুখী চাপ তৈরি হতে শুরু করছিল। সকালে প্রথম চালটি চালেন রাহুল গান্ধী। তিনি বিহারে AK-47 চালানো এবং ছাত্রদের গ্রেপ্তারের খবর তুলে ধরে সোচ্চার হন। এরপরেই সংসদ ভবনের বাইরে প্রিয়াঙ্কা গান্ধী মিডিয়ার সামনে এসে সুর আরও চড়ান। তিনি বলেন, আমাদের কাছে খবর আসছে ছাত্রীদের অভিভাবকদের কাছে ফোন করে ভয় দেখানো হচ্ছে যাতে তারা তাদের মেয়েদের আন্দোলনে না পাঠায়। কেন, দেশের মেয়েরা কি আন্দোলন করার অধিকার রাখে না? প্রিয়াঙ্কা গান্ধীর এই মন্তব্যের পর পুরো বিরোধী ইন্ডিয়া একজোট হয়ে যায়। তারা সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতির দাবিতে পুরো একদিন কাজ অচল করে দেয়। অমিত শাহ সারা দিন সংসদে উপস্থিত ছিলেন না, যা বিরোধীদের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। একই সময় সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের বল প্রয়োগের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানি চলছিল প্রধান বিচারপতির বেঞ্চে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন, গণতান্ত্রিক আন্দোলনে এই ধরনের অতিরিক্ত বল প্রয়োগ কোনোভাবেই কাম্য নয়। অন্যদিকে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI প্রেস কনফারেন্স করে আটক ছাত্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার জন্য হেল্পলাইন চালু করে। এদিকে আরজেডি নেতা তেজস্বী যাদবও চিঠি লিখে কড়া হুঁশিয়ারি দেন, রাত 12টার মধ্যে ছাত্রদের না ছাড়লে সকাল 7টা থেকে পুরো বিহার স্তব্ধ করে দেওয়ার আন্দোলন শুরু হবে। বিরোধীদের এই সাহসী আক্রমণ এবং সুপ্রিম কোর্টের কড়া মনোভাব সরকারকে পিছু হটতে বাধ্য করে। রাত 1টা নাগাদ ঘটনা অন্য মোড় নেয়। সিজেপি মুখপাত্র সৌরভ দাস তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানান, दोस्तों रात के 1 बज रहे हैं एंड अभी हम लोगों ने जो दिल्ली पुलिस के रिप्रेजेंटेटिव्स थे जो एक तरह से इंटरलोक्यूटर की तरह काम कर रहे थे हमारे डिस्कशंस के लिए, वो आए थे हमसे मिलने एंड हम लोगों से पूछा कि क्या क्या प्रॉब्लम्स आ रहे हैं। हम लोगों ने बताया कि जो वादे किए थे सरकार ने, हमें आशंका है कि वो शायद वादे नहीं रखे जाएंगे। तो वो साथ में ये गवर्नमेंट ऑफ बिहार होम डिपार्टमेंट का जो प्रेस रिलीज है जिसमें उन्होंने बोला है कि सारे FIRs वापस लिए जाएंगे प्रोटेस्टर्स के खिलाफ एंड फ्यूचर में भी कोई एक्शन नहीं लिया जाएगा, वो प्रेस रिलीज लेके आए थे। एंड साथ साथ हम लोग बैठ के ये डिस्कस कर रहे थे कि कौन कौन से दूसरे गवर्नमेंट्स हो सकते हैं, स्टेट गवर्नमेंट्स, जो ऐसे सिमिलर नोटिफिकेशंस निकाले जिससे प्रोटेस्टर्स को कोई हार्म ना आए। तो ऐसे ही कॉकरोच जनता पार्टी हम लोग पूरे दिन एंड जब से ये प्रोटेस्ट शुरू हुआ है हम लोग प्रोटेस्टर्स के लिए काम कर रहे हैं। एंड अभी हम लोगों ने काफ़ी लंबा डिस्कशन किया, ऑलमोस्ट 1.5-2 घंटे हो गए करते हुए। अभी हम लोग निकल रहे हैं एंड सरकार ने गारंटी दिया है कि कल तक जितने भी हमारे एप्रीहेंशंस थे कि ये स्टेट में कुछ हो जाएगा, वो स्टेट में हो जाएगा, उन सब का नोटिफिकेशंस निकल आएगा एंड प्रोटेस्टर्स एक तरीके से सेफ रहेंगे। फ्यूचर में भी उनके खिलाफ कोई एक्शन नहीं होगा। कल हमें और ज़्यादा डिटेल्स पता लगेंगे। और हमें ये भी चीज़ बोली गई है कि जो भी ये नोटिफिकेशंस आ रहे हैं, इवन आफ्टर दैट इफ़ वी सी, अगर हमारे पास कोई भी कंप्लेन आ रही है कि नहीं ले गए हैं केस वापस, तो वी कैन उनसे बात कर सकते हैं हम लोग, और वो मेक श्योर करेंगे कि सारी चीज़ें उनकी तरफ से हुए। उन्होंने हमें ये भी बोला है कि जो भी बाकी स्टेट्स के जितने वो हमें चाहते हैं वो हम कल सुबह तक उनको बता दें। ऑफकोर्स अभी रात हो गई है तो हम देखेंगे कि बाकी कौन कौन से स्टेट है, मैंने ट्वीट भी करा है उसके बारे में। सो इफ़ यू हैव एनी इन्फॉर्मेशन प्लीज़ गिव इट टू अस। हम मेक श्योर करेंगे कि एक भी प्रोटेस्टर जिसने प्रोटेस्ट करा है अपने अपने शहरों में, उन किसी के भी खिलाफ कोई भी कानूनी कार्रवाई ना हो। हम डे 1 से सारे प्रोटेस्टर्स के साथ खड़े हैं। कॉकरोच जनता पार्टी एज अ मूवमेंट हम लोग कभी अबैंडन नहीं करेंगे किसी भी प्रोटेस्टर को। मैं, रत्ना, आशु, अभिजीत, वैष्णवी, सब लोग पूरे टाइम लगे पड़े हैं कि कोई भी प्रोटेस्टर को कोई हार्म नहीं आना चाहिए। ऐसे ही हम लोग एक साथ आगे बढ़ते रहेंगे। युवा शक्ति जिंदाबाद। एक और चीज़ है जो लीगल हेल्प का जो भी चल रहा था अभी तक, उसमें ये चीज़ है कि हमने इंडिविजुअली जो भी लॉयर्स जिनको भी हेल्प कर रहे हैं, ऑफ कोर्स अभी हमारे पास टीम नहीं है जो हम बनाएंगे लेटर, बट जितने भी लॉयर्स जहाँ रिप्रेजेंट कर रहे थे हम उनको रीच आउट कर रहे थे और उनसे पल पल की खबरें जो हमें मिल सकती थी वो हमने अपना बेस्ट ट्राई करा। और अभी हमने मेक श्योर भी करा कि वो सारे लॉयर्स ने भी जो एफर्ट डाला है वो जो है वो ख़राब ना हो और हमें एक अश्योरेंस मिले जो राइटिंग में हमें ऑलरेडी मिल चुका है। কিন্তু গল্প এখানে শেষ নয়। গভীর রাতে সিজেপির আর এক মুখপাত্র আশুতোষ নাঙ্কা ফের একটি ভিডিও বার্তা জারি করেন। এবার অভিযোগ ওঠে বিজেপি শাসিত রাজস্থানের বিরুদ্ধে। हमारी प्रेस कॉन्फ्रेंस के बाद अभी कुछ देर पहले बिहार सरकार ने जितने भी छात्रों के खिलाफ FIRs की थी उन्हें विड्रॉ कर लिया है और जहां तक अभी हमें बताया गया है बंगाल में भी सारी FIRs विड्रॉ की जा रही है। हम केंद्र सरकार से और तमाम राज्य सरकारों से ये मांग करते हैं कि आप छात्रों को टारगेट ना करें, युवाओं को टारगेट ना करें, अपना जो एग्रीमेंट था 25 जुलाई का उसे ऑनर करें। अभी कुछ देर पहले राजस्थान की हमारी कोर टीम के कई लोगों के घर पे पुलिस लगातार पहुंच रही है, उन्हें कॉल करके परेशान कर रही है। तो हम राजस्थान पुलिस से भी निवेदन करते हैं कि आप हमारे बच्चों को परेशान करना बंद करें। तमाम जो राज्य हैं आपकी केंद्र सरकार से जो भी बातचीत हुई है उसे ऑनर करें
वरना फिर से हमें प्रोटेस्ट पे उतरना होगा। हम उम्मीद करते हैं कि केंद्र सरकार जो भी हमारा रिटर्न एग्रीमेंट था जो कल तक हमें मिलना था उसे भी जल्द रिलीज करेगी एंड वी कैन फाइनली क्लोज दिस चैप्टर। আশুতোষ রাঙ্কা ভিডিওতে বলেন, বিহার ও অসমে আমাদের আলটিমেটামের পর কেস প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু এখন খবর আসছে রাজস্থানে আমাদের কোর টিমের সদস্যদের বাড়িতে পুলিশ গিয়ে হয়রানি করছে, ফোন করে হুমকি দিচ্ছে। আমরা রাজস্থান পুলিশকেও বলছি আমাদের ছেলেদের ডিস্টার্ব করা বন্ধ করুন। 25 জুলাই চুক্তি মেনে চলুন। কালকের মধ্যে কেন্দ্র যদি পুরো লিখিত এগ্রিমেন্ট রিলিজ না করে আমরা আবার রাজপথে নামব। এখন আসা যাক মূল রাজনৈতিক বিশ্লেষণে। সিজেপির সাথে চুক্তি হওয়ার পরেও কেন বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি পদক্ষেপ করছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সরকার আসলে পরিস্থিতি মেপে দেখার চেষ্টা করছে। কৌশলটি ছিল এরকম, দিল্লিতে যন্তর মন্তরে কিছু ঘটলে তা আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়, কিন্তু বিহার, অসম বা বাংলায় আঞ্চলিক স্তরে ছাত্রদের গ্রেপ্তার করলে হয়তো তা জাতীয় মিডিয়ার অত বড় ইস্যু হবে না। কিন্তু সরকারের এই হিসাব নিকেশ কাজ করলো না বলে মনে করছে রাজনৈতিক মহল। এ নিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তেজস্বী যাদব, অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একযোগে সংসদের প্রধান ইস্যু বানিয়ে ফেলবে তার আঁচ পায়নি বিজেপি। তার উপর সিজেপির পুনরায় আন্দোলনের হুমকি আগুনে ঘি ঢালার কাজ করে। সরকার বুঝে যায় এখন যদি তারা অবস্থান বদল না করে তাহলে পরিস্থিতি বিপরীত হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের কোনো সরকারি ঘোষণা আসেনি। কলকাতার বিক্ষোভে হিংসার অভিযোগে একাধিক মামলা এবং গ্রেপ্তারি ঘটনাও সামনে এসেছে। ফলে দেশের বিভিন্ন রাজ্যে একই আন্দোলনকে ঘিরে সম্পূর্ণ ভিন্ন প্রশাসনিক অবস্থান এখন বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিকে আন্দোলনের পরবর্তী ধাপ নিয়েও প্রস্তুতি শুরু করেছে সিজেপি। সংগঠনটি দেশ জুড়ে একটি লিগাল এড সেল গঠনের ঘোষণা করেছে এবং সাক্ষী নামে একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করেছে, যেখানে আন্দোলন সংক্রান্ত প্রমাণ সংগ্রহ এবং আইনি সহায়তা ব্যবস্থা করা হবে। প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল এই উদ্যোগের জন্য 1 কোটি টাকা এটি তহবিল গঠনের ঘোষণা করেছেন। তার বক্তব্য, এই অর্থ শুধুমাত্র আন্দোলনকারীদের আইনি সহায়তার জন্য ব্যবহার করা হবে। অন্যদিকে বিহারে সিওয়ানের ঘটনাকে ঘিরেও রাজনৈতিক চাপ বাড়তে থাকে। পুলিশের গুলি চালানোর অভিযোগ নিয়ে বিরোধীরা সরব হয়েছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সিজেপির আন্দোলন কি সত্যি আবার শুরু হবে, নাকি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হবে? গভীর রাতের বৈঠক কি নতুন সমঝোতার ইঙ্গিত, নাকি এখনও অনেক কিছু বাকি? আগামী কয়েক ঘন্টা ও কয়েকদিনের সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে এই আন্দোলনের পরবর্তী অধ্যায় কোন দিকে মন নেবে। এখন দেখা রাজস্থান পুলিশ সিজেপির আলটিমেটাম মেনে লিখিত চুক্তি রিলিজ করে কিনা, নাকি দেশ আরও একটা বড় আন্দোলনের মুখোমুখি হতে চলেছে। আপনার কি মনে হয় সরকারের এই পিছুহটা কি কেবল সংসদের তোপ থেকে বাঁচার সাময়িক ড্যামেজ কন্ট্রোল, নাকি সত্যি সত্যি তারা সিজেপির দ্বিতীয় দফার আন্দোলনকে বড় হুঁশিয়ারি হিসেবে দেখছে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান।